ইন্ডিয়ার কৃষকদের মেন সম্পদ হচ্ছে মহিষের ব্যবসা, আর সেটা বর্তমানে ইতালি এবং চীন কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই সমস্ত বিদেশি ফার্মে লালিত পালিত হচ্ছে হাজারের উপরে মহিষ। এর পিছনে চীন দেশের কি উদ্দেশ্য রয়েছে? একটা সময় ছিল যখন মহিষকে শুধুমাত্র দগ্ধ জাতীয় প্রাণী হিসেবে মানা হতো, যার মধ্য থেকে দুধ দুয়ে সেটা মানুষের কাছে বিক্রি করা হতো। কিন্তু বর্তমানে এই দুধ বিক্রি করার মধ্যেই সীমিত নেই, বরং এই মহিষের ব্যবসা সমগ্র দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে বহু কৃষকরা দ্রুততার সঙ্গে কোটিপতি হয়ে উঠেছে। আর এই সমস্ত দেশগুলির মধ্যে চীন এবং ইতালির মতো দেশ দ্রুততার সঙ্গে লাভের দিকে এগোচ্ছে। আজ থেকে কিছু বছর আগে যখন মহিষের লালন পালনের কথা উঠত, তখন আমাদের চোখের সামনে ভেসে উঠত গ্রামের কোনো ছোট্ট গোয়াল ঘরে 4-5টা মহিষের প্রতিচ্ছবি। এর ফলে ইন্ডিয়া সমগ্র দুনিয়ার মধ্যে দুধ থেকে তৈরি করা প্রোডাক্টে 1 নম্বর স্থানে রয়েছে। কিন্তু চীন ইন্ডিয়ার থেকে সেই ব্যবসা ছিনিয়ে নেওয়ার পথে রয়েছে। চীনের মধ্যে এইরকম অনেক মহিষ ফার্ম রয়েছে, যেখানে জোর করে মহিষের শরীর থেকে দুধ দেওয়া হয় মেশিনের সাহায্যে, আর সেই দুধকে প্রসেস করে কোটি কোটি টাকার প্রোডাক্ট তৈরি করা হয় এবং হাজারো কিলোগ্রামের মতো মহিষের মাংস মার্কেটে বিক্রি করছে। কিন্তু কিভাবে এই মহিষকে লালন পালন করা হয়, কিভাবে এই দুধকে প্রসেসিং এর মাধ্যমে প্রোডাক্ট তৈরি করা হয় এবং কি কি সেই প্রোডাক্ট, কেবল এক রকমের নয় 6 রকমের ব্যবসা গোটা বিশ্ব জুড়ে রমরমিয়ে চলছে। আর এই ব্যবসাগুলি কি কি, কিভাবে তাদের পরিচর্যা করা হয়, সেই সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, একটা সময় ছিল যখন মহিষকে ভারতের দরিদ্র কৃষকের আসল সম্পদ মনে করা হতো, কারণ যখনই এই সমস্ত দরিদ্র কৃষকের ভীষণ টাকার প্রয়োজন হতো, তখন চাষবাস এবং ট্র্যাক্টর ছেড়ে দিয়ে এই মহিষ বিক্রি করার কাজে লেগে পড়তো। এবার এই রকমটা কেনই বা হবে না? এই মহিষ এমন এক ধরনের পশু যার মধ্যে থেকে দুধ, গোবর ইত্যাদি আরো এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা অন্য কোনো জিনিসে পাওয়া যায় না। এই মহিষের মাধ্যমে অনেক দিক থেকে ইনকাম করা যায়। এই কারণে কিছু কিছু কৃষকদের কাছে 4টা থেকে 5টার মতো মহিষের আস্তাবল থাকতো, আবার কারো কারো কাছে 3-4টের মতো শুধু মহিষ থাকতো, যেখান থেকে প্রত্যেক দিন গ্রামের মধ্যে তাজা দুধ পৌঁছে যেত সকাল সকাল। আর এই সমস্ত দুধ থেকেই যত রকমের মিল্ক প্রোডাক্ট তৈরি করা হতো। এই সমস্ত প্রোডাক্ট গোটা ইন্ডিয়া জুড়ে এবং বাইরের দেশে প্রচুর পরিমাণে বিক্রি হতো। এবারে ঐতিহ্যবাহী হিসাবে বা ট্রেডিশনাল হিসাবে মহিষ কিভাবে লালন পালন করা হয় সেটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি এবং শুনে এসেছি। তবে বর্তমানে কিভাবে এই মহিষ বিদেশে ফ্যাক্টরির মধ্যে পালন করা হয় এবং তাদের আরো উৎপন্ন করা হয় সেটা আজকে আমরা ভালো করে জানবো। চলুন বন্ধুরা, মহিষ পালন করা কোনো সমস্যার ব্যাপার নয়। এটি এক বিশেষ ধরনের বৈজ্ঞানিক এবং পেশাদারী প্রক্রিয়া বলতে পারেন, যেখানে আপনাদের এই সমস্ত মহিষদের জাত জেনে তাদের খাওয়া দাওয়া, যত্ন আত্মীয় করা, রোগ প্রতিরোধক এবং সবথেকে বেশি যেটা জরুরি দুধ উৎপাদনের দিকে ভালো করে নজর রাখা। এবারে এর প্রথম প্রক্রিয়া হলো এই মহিষগুলি কোন জাতের সেটা যাচাই করা। ইন্ডিয়াতে অনেক রকমের জাতের মহিষ রয়েছে, যেমন মোরা, জাফারবাদী, মোহসানারি, নীল রবি, নাগপুরি এবং সুরতি ইত্যাদি। এই সমস্ত মহিষগুলির মধ্যে যে প্রজাতির মহিষ সব থেকে বেশি পপুলার বা বলতে পারেন মানুষের বেশি চাহিদা যে মহিষের প্রতি, সেটি হলো মোরা জাতের মহিষ। কারণ এই মহিষকে দুধের ফ্যাক্টরিও বলতে পারেন। একদমই ঠিক শুনেছেন, এই মহিষ একদিনে প্রায় 20 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। আর এই কারণে বেশিরভাগ কৃষকরা এই প্রজাতির মহিষকে লালন পালন করে। চীনের ফ্যাক্টরিতেও ইন্ডিয়া থেকে আমদানি করা মোরা, সোয়ান এবং পুজো মহিষকে পালন করা হয়। আর অন্যদিকে ইতালিতে ভূমধ্যসাগরীয় মহিষের প্রজাতিকে পালন করা হয়। এখানে বিশেষ করে এই প্রজাতির মহিষের দুধ দিয়ে এখানকার বিখ্যাত মিল্ক প্রোডাক্ট ডিস্ক, মোজারেলা পনির তৈরি করা হয়। এরপর মহিষের গণনা করে 50 থেকে 100 একর জমির উপর মহিষের ফার্ম তৈরি করা হয়, যাকে এক প্রকার মহিষের আস্তাবলও বলতে পারেন। এখানে একসঙ্গে একপাল মহিষের প্রজাতিকে পালন করা যেতে পারে, কিন্তু তার সাথে সাথে তাদেরকে আলাদা আলাদাভাবে রাখা হয় কিছু কারণবশত। এখানে বিশেষ করে একটা বিষয়ে নজর রাখা খুবই দরকার যে কোনো মহিষকে কোনো প্রকারে বদ্ধ ঘরের মধ্যে রাখা যাবে না, কারণ এদের সর্বদাই খোলা হাওয়া, পরিষ্কার জায়গার প্রয়োজন হয়। এই কারণে আস্তাবলের উপরের অংশ কখনো বদ্ধ অবস্থায় হয় না, অর্থাৎ উপরের অংশ যাতে টিনের কিংবা টালির থাকে প্রাকৃতিক হাওয়া যাতায়াতের জন্য। কারণ এই হাওয়া যদি যাতায়াত না করতে পারে তাহলে গরমকালে সেই সমস্ত মহিষদের স্ট্রোক হতে পারে। শুধু তাই নয়, সেই জায়গার জমিও যেন একটু ঢালু অর্থাৎ গড়ন হয়, যাতে সেখানে জল না জমে এবং তার সাথে সাথে মহিষদের প্রস্রাবও গড়িয়ে বেরিয়ে যেতে পারে। এই কারণে সেই জমি ঢালু হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার মেঝে যেন সিমেন্টের তৈরি হয় এবং প্রত্যেকটি মহিষের মাথা পিছু 40 থেকে 50 বর্গফুটের মতো জায়গা যেন বরাদ্দ থাকে। চীন এবং ইতালিতে 2000 থেকে 3000-এর মতো বিরাট বড় বড় মহিষ ফার্ম তৈরি করা হয়েছে। আর এই সমস্ত মহিষদের দেখভাল করা কৃষকরা এই ফার্মের পাশে মহিষদের খাবারের জন্য ঘাসের চাষ করে থাকে, যাতে পরিবহনের খরচ বাঁচানো যায়। সারাদিন চড়ানো হয়ে যাওয়ার পর যখন এই সমস্ত কৃষকরা মহিষদের আস্তাবলের মধ্যে ঢুকিয়ে
দিয়ে দেয় তখন তাদের খাবার এই সমস্ত ঘাসের সঙ্গে মিক্স করে আখে ছিবড়ে এবং পরিপূরক ঘাস ইত্যাদি, যার পর একটি ট্রাকের মধ্যে সেই গুঁড়ো মিক্স করা খাবার গোটা ফার্ম ঘুরিয়ে তাদের খাবার বিতরণ করে থাকে। এদিকে ইন্ডিয়াতে মহিষদের খাবার হাত দিয়ে দেওয়া হয়, কিন্তু একজন মহিষের শরীরের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি হয়, কারণ সঠিকভাবে যদি খাবার না পায় তাহলে সেই মহিষের প্রতিদিনের পরিমাণ মতো দুধ পাওয়া অসম্ভব হয়ে যায়। এই কারণে মহিষদের শুকনো খাদ্য, সবুজ খাদ্য, শস্যদানা, খনিজ মিশ্রণ এবং তার সঙ্গে পরিষ্কার জলের ভারসাম্য ডায়েট দেওয়া হয়। যদি একবার আন্দাজ করে দেখেন তাহলে প্রত্যেকটি মহিষকে একদিনে 25 থেকে 30 কেজির মতো পশু খাদ্য খাওয়ানো হয়। তার সঙ্গে 5 কেজির মতো শুকনো চারা, 3 থেকে 4 কেজির মতো ঘন ভাত প্রয়োজন হয়। এর সাথে সাথে জলের ব্যবস্থা যেন সর্বদার জন্য তৈরি থাকে, কারণ দুধের 87% অংশ জলের হয়। এছাড়াও যদি কোনো মহিষ প্রেগনেন্ট থাকে তাহলে তার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। এই গর্ভ অবস্থায় সেই মহিষের জন্য খাবারে প্রোটিন, ভিটামিন সি, ক্যালসিয়াম গ্রহণের মাত্রা বৃদ্ধি করা হয় এবং তার সাথে সাথে সেই গর্ভবতী মহিষের দিকে নজর রাখাও ভীষণ জরুরি হয়ে পড়ে। সাধারণভাবে একটি মহিষের গর্ভ অবস্থা 10 মাস বা 280 দিন থেকে 300 দিন পর্যন্ত হয়। আর এই রকম সময়কালে সেই গর্ভ অবস্থায় থাকা মহিষের মেজাজ, তার খাদ্যাভ্যাস এবং প্রত্যেকটি বিষয়ের উপর যত্ন নেওয়া প্রয়োজন। এরপর যখন সেই মহিষ তার বাচ্চা জন্ম দিয়ে দেয়, তারপর সেই মহিষের বাচ্চাকে কিছু সময় পর্যন্ত তার মায়ের কাছে রেখে দেওয়া হয়, আর নয়তো আলাদা করে তাকে রেখে দেওয়া হয়। এর কারণ হচ্ছে এই মহিষটি তার বাচ্চাকে সদ্যজাত জন্ম দেওয়ার পর তাদের শরীরে প্রচুর দুধ তৈরি হয়, আর এই কারণে ফ্যাক্টরিগুলিতে সেই মহিষের শরীর থেকে দুধ বের করে বিক্রি করার দিকে বেশি মনোযোগ দেওয়া হয়। এছাড়া সেই বাচ্চা মানুষটিকেও তার মায়ের দুধ পান করানো হয়, যাতে তার শরীর সুস্থ থাকে এবং তার শরীরের গ্রোথ ভালোভাবে হয়। এবার আপনারা এটা নিশ্চয়ই দেখে থাকবেন যে মহিষেরা গ্রামে বেশিরভাগটাই পুকুরের মধ্যে ঘোরাফেরা করে। যখন কৃষকেরা তাদের খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায় তখন তাদেরকে পুকুরের পাশে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, কিন্তু কেন? তাহলে কারণটা জেনে নিন। রোজের মহিষদেরকে স্নান করানো তাদের দুধ উৎপাদনের উপর সোজাসুজি প্রভাবিত করে। হয়তো এইটা নিয়েই গ্রামের মানুষের মধ্যে প্রচলিত রয়েছে যে মহিষ সব থেকে বেশি ঠান্ডা সেই মহিষের দুধ বেশি হয়, আর এই কারণেই মহিষের শরীরে জল লাগিয়ে ভালো করে স্নান করানো হয়, তার শরীরে মাটি লাগানো হয় এবং তাকে জলের মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন হয়। আর এই দায়িত্ব ইন্ডিয়ার কৃষকরা রোজের বড় আনন্দের সঙ্গে পালন করে, কারণ যে পশু তাদের প্রত্যেক দিনের খাবার যোগান দেয় তাদের ভারতীয় সংস্কৃতিতে সর্বোচ্চ স্থানীয় বলে মনে করা হয়, কিন্তু বিদেশিরা এই সমস্ত পোস্টের উপরে খুব কম গুরুত্ব দিয়ে থাকে। আর এই কারণে চীন এবং ইতালি দেশের মধ্যে মহিষদের শরীরে মাটি তো লাগায় না, কিন্তু আস্তাবলের পাশে তৈরি করা পুকুরের মধ্যে অবশ্যই ছেড়ে দেওয়া হয়। সেই আস্তাবলের পাশে সুইমিং পুলের মতো একটি পুকুর তৈরি করা থাকে, যেখানে এই সমস্ত মহিষগুলি 2 থেকে 3 ঘন্টার মতো ঘোরাফেরা করে আনন্দ করে এবং জল নিয়ে খেলা করে। তারপর তাদের আস্তাবলে আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়। এবারে এই মহিষদের শরীর থেকে কিভাবে দুধ বের করা হয় সেটা জানুন। যে সমস্ত কৃষকেরা এইরকম বিরাট বড় বড় মহিষের আস্তাবল সৃষ্টি করেছে তারা এটা ভালোভাবেই জানে এই দুধ দোয়ানো কিরকম প্রসেস হয়। এই দুধ দোয়া একটি নিয়ম মাফিক হয়। দিনে কেবলমাত্র 2 বার শান্ত পরিবেশের মধ্যে পরিষ্কার হাত দিয়ে দুধ দোয়া হয়, যার পর কৃষকেরা তাৎক্ষণিক গ্রামের খামারের মধ্যে গিয়ে জমা করে দিয়ে আসে, কারণ এই দুধ সঙ্গে সঙ্গে ঠান্ডা করা জরুরি, আর নয়তো ফোটানো জরুরি হয়ে পড়ে, না হলে কিছু সময়ের মধ্যেই এই দুধ ফাটতে শুরু করে দেয়। কিন্তু অন্যদিকে চীন এবং ইতালিতে এই ধরনের মেশিনের ব্যবহার করা হয়, যেখানে একসঙ্গে 70টির মতো মহিষকে মেশিনের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় আর মেশিনটি ঘুরতে থাকে। তারপর মহিষের মধ্যে পাইপ লাগিয়ে দেওয়া হয়, যার পর কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে দুধ দুয়ে একটি কন্টেনারের মধ্যে গিয়ে মজুত হয়। সেগুলি সামনে এগিয়ে মিল্ক প্রসেসের মধ্যে গড়িয়ে পড়ে, যেখানে এই দুধের মধ্যে প্রোটিন, চর্বি, ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবডি কমানোর উপরে গবেষণা করা হয়। তারপর এই দুধকে প্রেসারাইজেশন প্রসেসের মধ্যে ফেলা হয়, অর্থাৎ সেখানে এই দুধকে একটা মাত্রা পর্যন্ত গরম করা হয় এবং তারপর সেই দুধকে ঠান্ডা করা হয়, যাতে করে তার মধ্যে মজুদ থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলি ধ্বংস হয়ে যায়। এই প্রসেসের মধ্যে ফোটানো ছাড়াই ব্যাকটেরিয়া দূর করা হয়, পৌষ্টিক উপাদানগুলিকে সংরক্ষণ করা হয় এবং সেলফ লাইফও বৃদ্ধি করা হয়। এরপর দুধটাকে কোল্ড স্টোরের মধ্যে রেখে দেওয়া হয়, এটি সংরক্ষণ করা হয়। তারপর দুধগুলিকে প্যাকেজিং করে মার্কেটে পাঠানো হয়। এছাড়াও এই দুধ দিয়ে চিজ এবং পনিরের মতো মিল্ক প্রোডাক্টও তৈরি করা হয়। এরপর যদি বলা হয় ফার্মিং প্রসেসের মধ্যে কিভাবে মহিষের ব্যবসা করা হয়, তাহলে সেটা ভালোভাবে জেনে নিন। সমগ্র বিশ্বব্যাপী এই মহিষের ব্যবসা প্রায় অনেক দেশেই হয় বললে চলে। এর প্রধান রূপে 6 রকমের ব্যবসা রয়েছে, যার মধ্যে প্রথম হলো দুধ বিক্রি করা, দ্বিতীয় ব্যবসা হলো এই মহিষদের গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একসঙ্গে 10টি মহিষের গোবর এক জায়গায় জড়ো করে একটি ছোট্ট বায়োগ্যাস প্ল্যান্ট চালানো যেতে পারে, যার মধ্য থেকে বিদ্যুৎ এবং গ্যাস উভয় উৎপন্ন হয়। তৃতীয় ব্যবসার মধ্যে
মধ্যে পড়ছে এই মহিষদের বাচ্চা অর্থাৎ বাছুরের আদান প্রদান বা বিক্রি করা। একটি সুপ্রজননপ্রাপ্ত পুরুষ বাছুর বা স্ত্রী বাছুর প্রায় 25 থেকে 60 হাজার টাকা দামে বিক্রি হয়। এছাড়াও কিছু কিছু প্রজাতির মহিষ আছে যাদের দাম 1 লক্ষের উপরে চলে যায়। 4 নম্বর ব্যবসার মধ্যে রয়েছে দুধ দিয়ে তৈরি করা হরেক রকমের প্রোডাক্ট বিক্রি করা, যেমন এই সমস্ত দুধ দিয়ে তৈরি করা পনির, ঘি, মাওয়া, দই, বাটার ইত্যাদি জনপ্রিয় খাদ্য। 5ম নম্বর ব্যবসা হচ্ছে মহিষের গোবর, প্রস্রাব এবং স্নানের জল চাষের কাজে ব্যবহার করা সার হিসাবে কীটনাশকেরও কাজ করে থাকে, যার মাধ্যমে রাসায়নিক কম খরচ হয় এবং জৈবিক চাষকে আরো উৎসাহিত করে তোলে। আর 6 নম্বর ব্যবসার উপায় হচ্ছে মহিষের মাংস বিক্রি করা। চীন এবং ইতালির মতো দেশের মধ্যে মহিষের মাংস প্রচুর মাত্রায় বিক্রি হয়। বিশেষ করে চীন এই মাংস ভিয়েতনাম, মালয়েশিয়া, মিশর, ইন্দোনেশিয়া, সৌদি আরব ইত্যাদি দেশে রপ্তানি করে। এই সমস্ত মহিষদের মাংস তখন তৈরি করা হয় যখন কোনো মহিষ দুধ দেওয়া থেকে শুরু করে প্রাকৃতিক উপায়ে নানান ইনকাম বন্ধ করে দেয়, তখন এই মহিষের মাংস মার্কেটে বিক্রি করা হয়। তবে বর্তমানে ইন্ডিয়া সমগ্র দুনিয়ার মধ্যে মহিষ নিয়ে ব্যবসার দিক থেকে একদম টপে রয়েছে, কিন্তু ইতালি এবং চীনের মতো দেশ এই মহিষের ব্যবসা শুরু করে ইন্ডিয়ার থেকে সেই ব্যবসা কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। তাহলে কি তারা তাদের এই ষড়যন্ত্রে সফল হবে, সেটা একমাত্র সময়ই বলতে পারে। বন্ধুরা, এই ছিল মহিষ নিয়ে ব্যবসার কিছু গোপন তথ্য। আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সকলকে শেয়ার করে দেবেন, আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।